নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির এবং ভিডিও শুরুতেই যেমনটা বলে থাকি ভিডিওটা পুরো দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওতে মূলত ভারতীয় দলের ম্যাচ যে থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি ট্রান্সফার নিউজ নিয়েও কিছু তো আলোচনা রয়েছে। তো তাই বলবো যে ভিডিওটা অতি অবশ্যই পুরো দেখবেন। ভারতীয় ফুটবলের মক্কা হচ্ছে এই বাংলা। আর এই বাংলার ফুটবল নিয়ে আলোচনা করতে গেলে ইস্টবেঙ্গল, মোহনবাগান অতি অবশ্যই আসে। তারপরে আসে মোহামেডানের নাম। যদিও সাম্প্রতিকে মোহামেডানের ইনভেস্টর সমস্যা-টমস্যা নিয়ে কিছুটা জটিলতার মধ্যে তারা রয়েছে। ফলত আইএসএল আ পরবর্তী সিজনে তারা খেলবেন কিনা সেটা নিয়ে এখনো সমস্যা রয়েছে। যদিও শোনা যাচ্ছে শ্রী সিমেন্ট তারা নাকি তাদের ইনভেস্টর হতে চলেছে। অর্থাৎ শ্রী সিমেন্ট এর আগে ইস্টবেঙ্গলের ইনভেস্টর ছিল। এবার শোনা যাচ্ছে যে মোহামেডানের সঙ্গে তাদের কথাবার্তা চলছে। এখন মোহামেডান চাইছে তাদের যে ডিউ গুলো রয়েছে সেই ডিউস গুলো যদি দিয়ে দিতে পারে এবং তারপরে তারা তাদের টিম তৈরি করবে আইএসএল খেলার জন্য। তো সেটা এখনো অনেকটা দূর বাকি রয়েছে। এর পাশাপাশি বাংলার ফুটবল নিয়ে আলোচনা করতে গেলে এই ক্লাবটিকে নিয়েও আলোচনা করতে হবে। সেটি হচ্ছে ডায়মন্ড হারবার এফসি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ডায়মন্ড হারবার এফসি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল বলে শোনা যায় এবং এই ক্লাবটি গতবার আই লিগ 2 তে খেলেছিল। এবার তারা আই লিগ 1 এ বা আই লিগে উন্নীত হয়েছে। আর উন্নীত হওয়ার পরেই তারা তাদের কিন্তু দল গঠনের কাজটা জোর কদমে শুরু করে দিয়েছে। একের পর এক বড় নামের প্লেয়ার বা যারা কলকাতাতে খেলে গিয়েছে তাদেরকে আনার চেষ্টা তারা করছে। প্রথমে শোনা যাচ্ছিল যে তারা ধীরজ সিংকে নিতে চাইছিলেন, কিন্তু ধীরজ সিংকে বোধহয় নেওয়া হচ্ছে না। আ তবে এবার যেটা শোনা যাচ্ছে যে সনি নর্ডির কথা গতকালও বলেছি। সনি নর্ডির পাশাপাশি ইস্টবেঙ্গলে খেলে যাওয়া ব্রাইট এনাবাখারে তাকে নাকি নেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করছে এই ডায়মন্ড হারবার এফসি। তাদের পয়সা-কড়ি যথেষ্টই আছে। তো তাদের দল গঠন করতে খুব একটা সমস্যা হবে না এবং অতি দ্রুত তারা চাইছে যে আইএসএল এ উন্নীত হতে। অর্থাৎ আই লিগ যদি ডায়মন্ড হারবার চ্যাম্পিয়ন হতে পারে তো নেক্সট সিজনে অর্থাৎ ২০২৭ সালে বা ২৬ এর যে আইএসএল টা হবে সেইখানে তারা চাইছে যে আইএসএল এ প্রতিদ্বন্দ্বিতা করতে। এখন ডায়মন্ড হারবার তারা তাদের মতন করে দল গঠন করছে। এর পাশাপাশি দল গঠন নিয়ে যেটা বলতে হয় ইস্টবেঙ্গলের খবর সেটা দেব। তবে তার আগে আপনাদেরকে জানাবো যাচ্ছিল যে ইস্টবেঙ্গল ৪ তারিখ থেকে আ তারা প্র্যাকটিসে নেমে পড়বে। বুধবার দিন থেকে ইনফ্যাক্ট ৪ তারিখে ইস্টবেঙ্গল নামবে। কলকাতা লিগের যে টিমটা তারা খেলবে সেই টিমের প্লেয়াররা প্র্যাকটিসে নামবে। এখানে এই ডেভেলপমেন্ট লিগে যে প্লেয়ার গুলো খেলে তাদেরকে নিয়ে প্র্যাকটিসে নামা হবে। যদিও সেই প্র্যাকটিসে থাকবেন না বিনো জর্জ। আ ওর্চিশমান তিনি এই প্র্যাকটিস করাবেন প্লেয়ারদেরকে এবং ইস্টবেঙ্গল ক্লাবেও হচ্ছে না। হাওড়া স্টেডিয়ামে প্র্যাকটিস হবে বলে জানা যাচ্ছে। আর এই ৪ তারিখেই কিন্তু ভারতের খেলা রয়েছে অর্থাৎ ইন্ডিয়ান টিমের খেলা রয়েছে থাইল্যান্ডের বিরুদ্ধে। এএফসি আ যে টুর্নামেন্ট রয়েছে, এএফসি এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচের আগে ভারত আরেকটি প্র্যাকটিস ম্যাচ খেলবে থাইল্যান্ডের বিরুদ্ধে। থাইল্যান্ড ভারতের থেকে র‍্যাংকিং এ যথেষ্ট উপরে রয়েছে। ৯৯ র‍্যাংক তাদের, ভালো টিম তারা। যদিও ভারতের সাথে থাইল্যান্ডের আ যে প্রতিদ্বন্দ্বিতা হয় বেশ কয়েকবার ভারতও জিতেছে, অনেক সময় বড় ব্যবধানেও জিতেছে। কিন্তু ভারত এই প্রস্তুতি ম্যাচটা খেলতে গিয়েছে তার আগে দুটো প্রস্তুতি ম্যাচ খেলে কলকাতাতেই তারা প্র্যাকটিস করছিল। রাজারহাটে তারা প্র্যাকটিস করছিল এবং সেখানে তারা সন্তোষজয়ী বাংলা দলের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা দলের বিরুদ্ধে তারা ৩-০ গোলে জিতেছে। এবার তারা তাদের থেকে তুলনামূলকভাবে শক্তিতে বা র‍্যাংকিং এ ফিফা র‍্যাংকিং ওপরে থাকা একটি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছে, ফিফা ফ্রেন্ডলি ম্যাচ এবং এরপরে তারা ১০ তারিখে হংকং এর বিরুদ্ধে ম্যাচটা খেলতে নামবে। এখন যদি থাইল্যান্ডের প্রস্তুতি দেখা যায়, ভারত যেখানে সন্তোষজয়ী বাংলা দলের বিরুদ্ধে ম্যাচ খেলেছে বা উত্তর ২৪ পরগনা দলের বিরুদ্ধে ম্যাচ খেলে গিয়েছে, সেখানে থাইল্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেডের টিমের সঙ্গে খেলেছে। হ্যাঁ, হতে পারে যে হয়তো প্রথম সারির দলের অনেকে ছিলেন না। কিন্তু তবুও তারা তাদের প্র্যাকটিসটা কিভাবে সেরেছে সেটা একটা বড় বিষয়। তো ভারত কেন এই সমস্ত টিমগুলোর বিরুদ্ধে খেলার সুযোগ পায় না বা অ্যারেঞ্জ করতে পারে না সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। এখন ভারত যদি এই থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা ভালো খেলতে পারে বা জিততে পারে তাহলে কিন্তু মোটিভেশন টপ নচ থাকবে এবং সেখান থেকে তারা হংকং এর বিরুদ্ধে এবং তারপরে সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলোতে তারা অনেক মোটিভেশন নিয়ে খেলতে নামতে পারে। ভারতের যেটা মূল সমস্যা সেটা সবাই জানেন যে অ্যাটাকিং
স্কোয়াডে ভারতের যথেষ্ট লোকের অভাব রয়েছে, সেই মানের ফুটবলারের অভাব রয়েছে। ডিফেন্স ভারতের যথেষ্ট ভালো তুলনামূলকভাবে। অ্যাটাকিং লাইনে মূলত ফরওয়ার্ড বা গোল করার লোকের অভাবের জন্য সুনীল ছেত্রীকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে অবসর ভেঙে, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে কিছু করতে পারেননি। এই ম্যাচে সোহেল ভাটকে নেওয়া হয়েছে, সোহেল ভাট রয়েছে স্কোয়াডে, পাশাপাশি লালরিন্ডিকা রয়েছে। এখন দেখা যাক যে এই এডমুন্ড লালরিন্ডিকা তাকে খেলানো হয় কিনা বা সোহেল ভাটকে খেলানো হয় কিনা, ভারত গোল করতে পারে কিনা, এটা সবচেয়ে বড় প্রশ্ন, এবং সেই উত্তর এই থাইল্যান্ড ম্যাচ থেকে পাওয়া যাবে কিনা সেদিকে অতি অবশ্যই নজর রাখতে হবে। এই ম্যাচটি কোনো চ্যানেলে দেখানো হবে না, ফ্যান কোডে আপনারা দেখতে পারবেন, এবং তার জন্য ফ্যান কোডে যেটা করতে হয়, ফ্রিতে তো দেখা যায় না, কিছু টাকা আপনাদের দিতে হবে। তবে শুধুমাত্র এই ম্যাচটি নয়, হংকং ম্যাচটাও কিন্তু ফ্যান কোডেই দেখানো হবে। এবার যদি ইস্ট বেঙ্গলের ট্রান্সফার নিউজের দিকে নজর রাখা যায়, শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল নাকি একজন আফ্রিকান প্লেয়ারকে কনফার্ম করে ফেলেছেন। এর আগে দুজন বিদেশি কনফার্ম হয়েই গিয়েছিল, মোহাম্মদ রশিদ, মিগুয়েল ফিগুয়েরো, এবার থার্ড বিদেশিকে কিন্তু কনফার্ম করে ফেলেছে ইস্ট বেঙ্গল, এমনটাই শোনা যাচ্ছে। বাট সেটা এখনো পর্যন্ত কে কোন দেশের প্লেয়ার সেটা জানা যাচ্ছে না, কারণ শোনা যাচ্ছে যে প্রি কন্ট্রাক্টে সাইন এখনো হয়নি, সেই কারণে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে গোটা বিষয়টি সারতে চাইছে ইস্ট বেঙ্গল। ট্রান্সফার উইন্ডো আর কিছুদিন পরেই চালু হয়ে যাবে, এবং আরো কিছুদিন বোধহয় অপেক্ষা করতে হবে এই প্লেয়ারগুলোর নাম জানার ক্ষেত্রে। এখন অনেকেই অনেক কথা বলতে পারেন যে জানেন না যখন বলছেন কেন, দেখুন এটা কিন্তু খুবই গোপনীয়তা বজায় রাখা হচ্ছে, যেটুকু ছোট্ট ছাটকা তথ্য পাওয়া যাচ্ছে সেখান থেকেই দেওয়ার চেষ্টা আমরা বা আমি করে থাকি, করছি সাধারণত। এখন ইস্ট বেঙ্গল যখন এই প্লেয়ারকে সাইন করাচ্ছে বা করিয়ে নেবে বলে শোনা যাচ্ছে, কারণ ইস্ট বেঙ্গলে আর স্কোয়াডে আরো দুজন বিদেশি দরকার রয়েছে বলে জানা যাচ্ছে, একজন ফরওয়ার্ডে প্লেয়ার হবে, একজন সেন্টার ব্যাকে প্লেয়ার হবে। এখন এই বিদেশিদেরকে খোঁজ চলছে, কথাবার্তা চলছে, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে কিন্তু গোটা বিষয়টি সম্পন্ন করা হচ্ছে। এমনকি ডোমেস্টিক প্লেয়ারদের ক্ষেত্রেও এই গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে ইস্ট বেঙ্গল অত্যন্ত সন্তর্পণে। এমনটা নয় যে কাজ কিছু হচ্ছে না, কাজ হচ্ছে। তবে সেটা কবে সাকসেসফুলি হবে, আল্টিমেটলি টিমটা কি দাঁড়াবে, আদৌ কি তারা আইএসএল এ ভালো ফল করতে পারবে, নাকি গত কয়েক বছরে যে ট্র্যাডিশন আমরা দেখে এসেছি ইস্ট বেঙ্গলে যে হার হার হার, সেটাই দেখবো। আশা করব যে তেমন কিছু হবে না, আবারও কোনো বুড়ো প্লেয়ারদেরকে বা অন্য টিমের বাতিল প্লেয়ারকে ইস্ট বেঙ্গল সাইন করাবেন না, এটা আমরা আশা করতে পারি। শোনা তো যাচ্ছে ভালো কোনো প্লেয়ারই হবে, ভালো জায়গা থেকে প্লেয়ারকে নিয়ে আসা হচ্ছে। লেটস সি, এটা জানবার জন্য আরো কিছুটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। এদিকে শোনা যাচ্ছে মোহনবাগান নাকি রোশন সিংকে সাইন করিয়ে নিয়েছে, হয়তো প্রি কন্ট্রাক্ট সাইন করিয়েছে, যদি করানো হয়ে থাকে, এটা আমি কনফার্ম নই। তবে আমি বলবো যে এই রোশন সিং এর সত্যি কি ইস্ট বেঙ্গল মোহনবাগানের কোনো প্রয়োজনীয়তা রয়েছে, এটা আমার প্রশ্ন রইল। কারণ মোহনবাগান টিমটা সেট টিম, যদি দরকার পড়ে তাদের ডিফেন্সিভ প্লেয়ারের একটা দরকার রয়েছে, যে কারণে তারা মেহতাব সিংকে নেওয়ার জন্য এতটা উঠে পড়ে লেগেছে। মেহতাবকে নিয়ে এখনো দোলাচল জারি রয়েছে। এর পাশাপাশি গ্রেগ স্টুয়ার্ট ছেড়ে যাচ্ছে, তো তার পরিবর্তে একজন তাদের অ্যাটাকিং মিডিও বা মিডফিল্ডারের প্রয়োজনীয়তা রয়েছে। এবার শোনা যাচ্ছে নাকি আহ, এই জায়গাতে অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গাতে কনর শিল্ডকে নাকি মোহনবাগান যোগাযোগ রাখছে কনর শিল্ডের সঙ্গে। আমি জানি না কনর শিল্ড আদৌ মোহনবাগানে আসবে কিনা, তবে কনর শিল্ড কিন্তু এখনো ধোঁয়াশা বজায় রেখেছে, তিনি না ইস্ট বেঙ্গলে আসছেন বলে শোনা যাচ্ছে, কারণ প্রথম দিকে শোনা যাচ্ছিল যে ইস্ট বেঙ্গলের সঙ্গে কথাবার্তা চলছে, তিনি না চেন্নাইয়ে খেলবেন বলে কথা দিয়েছেন বা চেন্নাইয়ের সঙ্গে তার চুক্তি হয়েছে, ফলত কনর শিল্ড এখনো বলা যেতে পারে তিনি কিন্তু তার মার্কেটটা ওপেন রেখেছেন। তো হলেও হতে পারে যে গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তে কনর শিল্ডকে হয়তো মোহনবাগানে খেলতে দেখা গেলেও যেতে পারে। দেখা যাক, আগামী কয়েকটা দিন বোধহয় আরো কিছুটা অপেক্ষা করে যেতে হবে, তারপরে এই ধোঁয়াশাগুলো আস্তে আস্তে কাটবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভারত এবং থাইল্যান্ড ম্যাচে আপনি কাকে এগিয়ে রাখছেন, ম্যাচের স্কোর লাইন কি হতে পারে, অতি অবশ্যই প্রেডিক্ট করে যাবেন। থ্যাংক ইউ।